মেয়েকে ধর্ষণ করেছে, মামলা করায় এখন উল্টা আমারই বিচার চায়। জানাবো আওয়ামী লীগ নেত্রী হিসেবে মানুষকে শেখ হাসিনাকে মেনে নেবে। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ডিসেম্বর থেকে মার্চের মধ্যে, বললেন ডক্টর ইউনূস। এবং সর্বশেষ জানাবো লন্ডনে জয়শঙ্করের উপর হামলা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মেয়েকে ধর্ষণ করেছে, মামলা করায় এখন উল্টা আমারই বিচার চায়। নাটোরের গুরুদাসপুরে স্কুল ছাত্রীকে অপহরণ ও ধর্ষণে অভিযুক্ত বিএনপি নেতা ও প্রধান শিক্ষক ফিরোজ আহমেদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ফিরোজ আহমেদ ও তার সহযোগীরা ধর্ষণের শিকার ওই স্কুল ছাত্রীর বাবা ও তৎকালীন গুরুদাসপুর থানার ওসির বিচার দাবি করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। মূলত এর জেরেই ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী পুনরায় ফিরোজের শাস্তির দাবিতে ফুঁসে উঠেছে। মানববন্ধনে মামলার সাক্ষী মোজামেল হক বলেন, ফিরোজ জামিনে বের হয়ে এসে আমাদেরকে হুমকি ধামকি দিচ্ছেন, এতে বিচারাধীন কাজ প্রভাবিত হচ্ছে। আমরা আদালতের কাছে অনুরোধ জানাই ফিরোজের জামিন বাতিল করে দ্রুত কারাগারে পাঠানো হোক এবং বিচার কার্য সম্পন্ন করে সর্বোচ্চ শাস্তি প্রদান করুক। ধর্ষণের শিকার ওই শিক্ষার্থীর বাবা কান্নাজড়িত কণ্ঠে বলেন, কি দিন আসলো ভাই, আমার মেয়েকে অপহরণের পর ধর্ষণ করেছে, সে কারণে মামলা করেছে, এখন উল্টা আমারই বিচার চায়। মামলার সাক্ষীদের হুমকি ধামকি দেয়, আত্মীয় স্বজন বাজারে গেলে মারধর করতেছে, আমাকে আওয়ামী লীগ বানাচ্ছে, অথচ আমি ওয়ার্ড বিএনপির সভাপতি। সে নিজেকে বিএনপির বড় নেতা বলে দাবি করে। বিএনপি নেতা হলে কি সে এগুলো করতে পারে? দেশে কি আইন কানুন কিছু নেই? মানববন্ধনে অংশগ্রহণ করা ওই এলাকার বাসিন্দা তাসলিমা বেগম বলেন, একজন শিক্ষক হয়ে ছাত্রীকে ধর্ষণ করেছে, এরকম ঘটনা ঘটানোর পরেও সে কিভাবে মুখ দেখায়? এই ঘটনার জেরে আমাদের আত্মীয় স্বজন থেকে শুরু করে গ্রামের অধিকাংশ মানুষদেরকে নাজিরপুর বাজারে যেতে দেয় না, তাদের উপর হামলা করে। আমরা এসবের পরিত্রাণ চাই, ধর্ষণকারীর সর্বোচ্চ শাস্তি, ফাঁসি চাই। অভিযুক্ত ফিরোজ আহমেদ বলেন, তারা যে অভিযোগগুলো করেছে তার সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। আওয়ামী লীগের সময় এমন কোনো মামলা নাই যে হতো না, সে সময় তারা আমার নামে মিথ্যা মামলা করেছিল। আর গত 2 বছরে কেউ বলতে পারবে না যে আমি তাদেরকে নাটোর যেতে বাধা দিয়েছি বা তাদের উপর হামলা করেছি, বরং তারাই আমার নামে নানান ধরনের মিথ্যা কথা রটাচ্ছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, 2022 সালের 2 অক্টোবর সকাল 10টার দিকে এক এসএসসি পরীক্ষার্থী ব্যবহারিক পরীক্ষা দিতে নাটোরের গুরুদাসপুর উপজেলার মরিয়ম মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ে যান। পরীক্ষা শেষে 10:30টার দিকে বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থানকালে একই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ তাকে একটি মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে চলে যান। পরে রাজশাহী ডাক বাসায় আটকে রেখে অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে অনেক দফায় মেয়েটিকে ধর্ষণ করেন ফিরোজ। পরে ওই দিন রাতে পরীক্ষার্থীর মা অপহরণের অভিযোগ এনে প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ সহ 3 জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন। এর ফলে পুলিশ অভিযানে নেমে তথ্যপ্রযুক্তির সহায়তায় ভুক্তভোগীকে উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রধান শিক্ষক ফিরোজ পালিয়ে যান। ঘটনাটি নিয়ে দেশজুড়ে চাঞ্চল্য সৃষ্টি করলে র্যাব অভিযান চালিয়ে ফিরোজকে গ্রেপ্তার করে। দীর্ঘদিন কারাগারে থাকার পর জামিনে বের হয়ে আসেন ফিরোজ। আওয়ামী লীগ নেত্রী হিসেবে মানুষকে শেখ হাসিনাকে মেনে নেবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 5ই আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তিনি আর কখনো বাংলাদেশে ফিরে গিয়ে ভাঙাচোরা আওয়ামী লীগের হাল ধরতে পারবেন কিনা, এই প্রশ্নটা এখনও কিন্তু খুবই প্রাসঙ্গিক। তবে ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির অধ্যাপক ও আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষক শ্রী রাধা দত্ত মনে করেন, কাজটা অসম্ভব কঠিন তো বটেই, ভারতের পক্ষেও তাকে এক্ষেত্রে সাহায্য করাটা খুব মুশকিল। ডক্টর দত্ত বিবিসিকে বলেন, ইন্ডিয়া তাকে রাখবে, তিনি যতদিন এখানে থাকতে চান এবং আমরা যতদিন ফিল করি যে তিনি ওখানে ফেরত পেলে নিরাপদ নন, ততদিন ওনাকে রাখা হবে। কিন্তু রিহ্যাবিলিটেশনের যে একটা কথা উঠেছে, আমরা জানি না ভারত সরকার কি ভাবছে, কিন্তু আওয়ামী লীগের সেরকম একটা চেষ্টা তো অবশ্যই আছে। তবে আমার মনে হয় না সেরকম পরিস্থিতি বাংলাদেশে এখন আর পসিবল। শ্রী রাধা দত্ত অবশ্যই এটাও মানেন, আওয়ামী লীগ কিছুটা সহানুভূতি হাওয়া পেয়েছে 32 ধানমন্ত্রী ভাঙার পরে, এবং তার ভাষায় আরও যেসব ওয়াকার মাইন্ডলেস ডিস্ট্রাকশন বা অর্থহীন ভাঙচুরগুলো হলো তারপরে। কিন্তু এর অর্থ এই নয় যে তাতে শেখ হাসিনার রাজনৈতিক পুনর্বাসনের পথ প্রশস্ত হবে। তার কথায় আসলে শেখ হাসিনার উপরে যে রাগ, যে বিতৃষ্ণা মানুষের স্বাভাবিকভাবে এত বছরের একটা ব্যাপার, আমার মনে হয় না এত তাড়াতাড়ি তারা ভুলে যাবে। আওয়ামী লীগ অবশ্যই একটা ঐতিহাসিক দল, বাংলাদেশের রাজনৈতিক ল্যান্ডস্কেপে তারা নিশ্চয়ই একটা বিশেষ জায়গা দখল করে, কিন্তু তাই বলে শেখ হাসিনাকে যে এরপরও সবাই আওয়ামী লীগের নেত্রী বলে মেনে নেবে, সেটা নিয়ে ঘোরতর প্রশ্ন আছে বলেই আমার মনে হচ্ছে। দিল্লিতে পর্যবেক্ষকদের মন্তব্য থেকে একটা জিনিস খুব পরিষ্কার, দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনাকে হয়তো ভাষণ দিতে দেওয়া হচ্ছে, কিন্তু তার মানে এই নয় বাংলাদেশের রাজনৈতিক চালচিত্রে তাকে ভারত আবার হাতে করে বসিয়ে দিতে চাইবে। বাস্তবতা হলো পরিস্থিতি অনুধাবন করেছে বলেই ভারতের এখন সে ইচ্ছাও হয়তো নেই, হয়তো ক্ষমতাও নেই।
নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ডিসেম্বর থেকে মার্চের মধ্যে, বললেন ডক্টর ইউনূস। চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের মার্চ মাসের মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে কিনা সেই সিদ্ধান্ত দলটিকে নিতে হবে। এছাড়া নির্বাচনে কারা অংশগ্রহণ করবে তা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেয় বলেও জানিয়েছেন নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা জানিয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছেন সংবাদ মাধ্যমটি বলছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গত বছর ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার পর নতুন সরকারের দায়িত্ব নিতে বলা হলে তিনি চমকে গিয়েছিলেন বলে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন নেতা ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন। তিনি বিবিসিকে বলেন, আমার কোনো ধারণা ছিল না যে আমি সরকার নেতৃত্ব দেব। আমি এর আগে কখনো সরকারি কর্মযজ্ঞ পরিচালনা করিনি এবং এরপরও পরিস্থিতি বুঝে ঠিকভাবে কাজ করতে হয়েছিল। নোবেল পুরস্কার বিজয়ী এই অর্থনীতিবিদ বলেন, একবার এটি স্থির হয়ে গেলে আমরা অন্যান্য কিছু জিনিস সংঘটিত করতে শুরু করি, যার মধ্যে আইন শৃঙ্খলা পুনরুদ্ধার করা এবং অর্থনীতি ঠিক করা দেশের জন্য অগ্রাধিকার ছিল। ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে গত বছরের আগস্টের শুরুতে শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেন। তারপর থেকে তিনি ভারতের নির্বাসনে রয়েছেন। নাটকীয় এই পথ পরিবর্তনের পর একে একে বের হয়ে আসছে সাবেক স্বৈরাচারী সরকারের গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহ নানা চিত্র। হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। দাবি উঠেছে দল হিসেবে আওয়ামী লীগের বিচারেরও। এমন অবস্থায় এই বছরের শেষের দিকে নির্বাচন আয়োজন করার আশা করছেন ডক্টর ইউনূস। ভারতে পালিয়ে যাওয়ার পর সেখানে নির্বাসনে থাকা হাসিনা এবং তার দল সেই নির্বাচনে অংশ নেবে কিনা তাও স্পষ্ট নয়। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে বিচারের জন্য হাসিনাকে ফেরত চাচ্ছে বাংলাদেশ। অধ্যাপক ইউনূস ঢাকায় তার সরকারি বাসভবনে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, তাদের সিদ্ধান্ত নিতে হবে তারা এটা করতে চায় কিনা। আমি তাদের জন্য সিদ্ধান্ত নিতে পারি না। নির্বাচনে কারা অংশগ্রহণ করবে তা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেয়। তিনি বলেন, শান্তি ও শৃঙ্খলা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস এবং তারপর অর্থনীতি। এটি এক ছিন্ন ভিন্ন অর্থনীতি, বিধ্বস্ত অর্থনীতি। এটা এমন কিছু যে 16 বছর ধরে কিছু ভয়ানক টর্নেডো হয়েছে এবং আমরা এখন টুকরোগুলো তুলে নেওয়ার চেষ্টা করছি। বিবিসি বলছে, শেখ হাসিনা 2009 সালে প্রধানমন্ত্রী নির্বাচিত হন এবং নিপীড়কের মতো বা নির্মম উপায়ে বাংলাদেশ শাসন করেন। তার আওয়ামী লীগ সরকারের সদস্যরা নির্মমভাবে ভিন্ন মতের বিরুদ্ধে দমন পীড়ন চালায়। প্রধানমন্ত্রী থাকাকালে হাসিনার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন এবং রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের হত্যা ও জেলে পাঠানোর ব্যাপক অভিযোগ ছিল। তবে গত বছরের জুলাই আগস্টে ছাত্র নেতৃত্বাধীন ব্যাপক গণ আন্দোলন ও বিদ্রোহ হাসিনাকে ক্ষমতা ছাড়তে ও দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করে। বিক্ষোভকারীদের আহ্বানে ডক্টর ইউনূস নতুন অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিতে বাংলাদেশে ফিরে আসেন। অধ্যাপক ইউনূস বলেছেন, তিনি 2025 সালের ডিসেম্বর থেকে 2026 সালের মার্চের মধ্যে নির্বাচন আয়োজন করবেন। তার সরকার কত দ্রুত সংস্কার করতে পারে তার উপর নির্বাচনের এই সময়সীমা নির্ধারণ করছে, কারণ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য এসব সংস্কারকে প্রয়োজনীয় বলে মনে করেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বলেন, যদি আমাদের ইচ্ছামতো দ্রুত সংস্কার করা যায় তাহলে ডিসেম্বরে আমরা নির্বাচন করতে পারবো। আর যদি সংস্কারের পরিমাণ বেশি হয়ে থাকে তাহলে আমাদের আরো কয়েক মাস সময় লাগতে পারে। অধ্যাপক ইউনূস বাংলাদেশের বর্তমান দুর্দশার জন্য আগের সরকারকে দায়ী করেন। তিনি বলেন, এই ধরনের ঘটনাগুলো হওয়া উচিত, তা আমি সমর্থন করছি না। আমি বলছি যে আপনাকে বিবেচনা করতে হবে, আমরা কোনো আদর্শ দেশ বা আদর্শ শহর নই যা আমরা হঠাৎ করে তৈরি করেছি। এই অবস্থা হচ্ছে দেশের ধারাবাহিকতা যা আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি এবং একটি দেশ যেখানে এসব বহু বছর ধরে চলছে। শেখ হাসিনার নৃশংস শাসনের শিকার মানুষ, তার উপরে ক্ষুব্ধ। সাম্প্রতিক মাসগুলোতে হাজার হাজার বিক্ষোভকারী রাস্তায় নেমেছে ছাত্র বিক্ষোভকারীদের উপর মারাত্মক দমন পীড়নের জন্য তার বিচারের দাবিতে। বাংলাদেশের একটি আদালত হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, কিন্তু তাকে ফেরত দেওয়ার বিষয়ে ভারত এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি। এখন শেখ হাসিনা রাজনৈতিক দলের সদস্যদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। হাসিনা ইউটিউবে ভাষণ দেবেন এমন খবরে গত ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও হাসিনার প্রয়াত পিতা শেখ মুজিবুর রহমান সহ আওয়ামী লীগের সদস্যদের বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর এবং আগুন দেওয়া হয়েছিল। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।